সংখ্যানুপাতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক। এইটা বিএনপি ছাড়া সব দলই চায়, বিএনপি চায় না। এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি, হ্যাঁ, কিছু মনে করেন না। বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন? আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না, এমনকি দলের কর্মীরাও বলতে পারবে না। আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে। যাই হোক, বিএনপি জামাত দুই দলকেই বলতেছি, এটা হইতেছে সেই কারিশমা কাপুর কি হেরিটেজের আপনি নায়িকার ছবি দিলেন কেন? আমি কি নায়িকার নাম বলছি নাকি? হ্যাঁ, ও আচ্ছা, সারাক্ষণ ইন্ডিয়ান নায়িকা মাথায় ঘুরে তো তাই মাঝে মধ্যে মুখ থেকে ফসাদ করে বের হয়ে যায়। আমি এত করে কইলাম প্রফেসর ইউনূসকে যে এটা ইন্ডিয়ান নায়িকা বিষয়ক মন্ত্রণালয় ব্যানে হামাক তার উপদেষ্টা বানান। উনি আমার কথা রাখলেন না, উনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। যাই হোক, আলাপে আসি। এটা হইতেছে বয়ান তৈরির, ন্যারেটিভ তৈরির সেই কারিশমা। দুঃখজনক ভাবে এটাই আপনারা ফেল, লাড্ডা গোড্ডা। পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না। এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে, হাসিনা পলানোর পরপর। সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে এটা আপনারা জানেন, আমি তীব্রভাবে জামাতের সমালোচনা করেছিলাম। আমাকে জামাতের আমিন ফোন দিচ্ছেন, ফোন দিয়ে কইলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন। আমি বলছিলাম যে শহীদ ভাই, আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন। স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো, যে ঘুমের মধ্যে হাঁটে, সেগুলো চেতন নাই, অচেতন অচেতন অবস্থায় হাঁটিচ্ছে, তো সেভাবে হাঁটে। তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন, আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না, তাই না? যাই হোক, আজকে আমরা দেখব আসলে এই পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি, রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করছে। আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি। আমার আগে ভিডিও থেকে দেখে আসি। আসেন, এই সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়টাকে আমি কইছিলাম, হ্যাঁ, জামাত 10 দফা প্রস্তাব দিচ্ছে, ভালো কথা, কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে, তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন। এটার মানে কি জানেন? মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট 10 লাখ, মানে মোট ভোটার আর কি। তো ইলেকশন হইলো বিএনপি পেলো 5 লাখ, জামাত পেলো 3 লাখ। এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন? যাই হোক, এটা হিসাবের জন্য আর কি। আওয়ামী লীগ পেলো ধরেন 1 ভোট, তাও চূড়ান্ত গণনা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, তো জিতবে তো বিএনপি, তাই না? তো এখন যে জামাত যে 3 লাখ ভোট পেলো, এটা তো পুরাই লস জামাতের জন্য। সে বলতেছে না, 300 আসনে যত ভোট পড়বে সেই ভোট, মোট ভোটের যত শতাংশ, 300 আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে। তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না, তারা যদি সব মিলায় 1% ভোটও পায়, তাইলে তারা 3টে সিট পাবে, বুঝছাও? যদি 0.5% পায়, তাইলেও একটা সিট অন্তত পাবে। ছোট দলের জন্য খারাপ না, সিট বাড়ে এতে। ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে। তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে, তাহলে তো ভালোই, তাই না? পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে, তাই না? আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা, আছে তো, আনিছি আনিনিকা। পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে, আমাদের দেশের লোকেরা মেনে নিবে। পশ্চিমে মদ খাওয়া, জুয়া, ক্যাসিনো মেনে নিবে, আমাদের দেশে মেনে নিবে না। তার মানে পশ্চিমে আছে, এটা কোনো সাফাই হইতে পারে না। হ্যাঁ, ছোট দলের জন্য এটা ভালো। তো জামাত কি ছোট দল নাকি? যেমন মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে। ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা, চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত। আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা, করলে কেন উচিত, না করলে কেন উচিত না। তো শুনলেন তো, এখানে আর একটা বিষয় যুক্ত করা দরকার, তাইতেছে এই সংখ্যানুপাতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন না, আপনি মার্কাক ভোট দেন, মার্কাত ছাপ্পা দেন। ক্যান্ডিডেট যায় কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো, টুকু আমি আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ বেনে দেবো, এটা কবে না, কবে আমার দল ক্ষমতাতে আসলে ব্রিজ ভেঙে দিবি, টুকু ব্রিজ বেনে দিবি, বুঝাও? তো এখন এই পদ্ধতি কেন দলগুলা চায় আমি কোনো অনুমান করব না, আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব। আমি সব দলেরটা দেখাইতেছি না, আমি জামাতেরটা দেখাই, কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল। তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে? আসেন সেটা একটু বুঝে দেখি। জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেব এই বইটা লেখেন 2005 সালে, সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে। এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে। এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে, হ্যাঁ, পড়তে পড়তে পাইলাম, সেগুলো নোক্তা দিয়ে রাখবো আর সম্ভব হলে আলাপ করব। ওনারা পটভূমিতে 3 নাম্বার প্যারাত লিখেছেন, এডিটর সাহেব দেখান, সিপি ভিউ চাইছে, এটা ওনারা আনন্দে পারলে নৃত্য করেন। সিপি ভিউ চাইছে, কথা কইছে আনন্দের আর সীমা নাই। হ্যাঁ, আরে সিপি ভিউ চাইলে তো এটা আপনাদের জন্য হারাম হওয়া উচিত।
তা না, ওনার প্রগতিশীল কুরকুরানি উঠেছে, সিপিবি চাইছে, ওনারা লাভ দিয়ে উঠেছে। তারপর কইতেছে এরশাদও কইছে, সিপিবি এরশাদ কইছে, এরশাদ আর সিপিবি এই দুইটার চাইতে বড় ইন্ডিয়ান মাল বাংলাদেশে আছে নাই। তো এরশাদ আর সিপিবি একসাথে যেটা চায়, এটা যে ইন্ডিয়ার পলিসি, এটা বুঝেন না। তো তাল তলায় গেছে, এই সহজ সমীকরণ বুঝেন না। আসল আলাপে আসার আগে আরেকটা ইন্টারেস্টিং কথা দেখাই। 11 পৃষ্ঠা এডিটর সাহেব দেখান, ওনারা কইতেছেন প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। দেশ গড়া আসল লক্ষ্য না, ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য। ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস। হে খোদা, আমার উঠে নাও, নয়তো দড়ি ফেলাও, ব্যয় উঠে যায়। হ্যাঁ, রাজনীতি তো ক্ষমতার জন্য। রাজনীতি জিনিসটা কি কন্ত, এটাই তো বুঝেন না আপনারা। এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারে। জামাতের একটা ইমাজিনেশনের বাংলাদেশ আছে, আছে কিনা? আছে তো। কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা, তাই না? বিএনপিও দেখে, আমিও দেখি, আপনিও দেখেন। আমাদের সকলের ইমাজিনেশনের বাংলাদেশ আলাদা। বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে? মিলবে না। জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই, তাই তারা একটা দল করে। এই ইমাজিনেশনের বাংলাদেশ গড়তে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে। আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না। রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন। রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কের কৌশলগত ক্ষেত্র। রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয়। জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা। দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না, এটা সাহিত্যের শব্দ। যাই হোক, জামাত বলতেছে, একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য, নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন। আর কোনো দ্বিতীয় যুক্তি নেই। ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয়। দেখেন, টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায়। খুব সৎ চাওয়া, তাই না? আচ্ছা, জামাতের ভাইরা বলেন তো, আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না, কারণ আপনারা তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসেন, তাই না? তো ধরেন দা জাতীয় পার্টি, যে খারাপ পার্টি আপনাদের কাছে, তাই না? সে তো 7% ভোট পায়, তাই না? বাংলাদেশে মানে সে 21টা সিট পাবে, পাবে কিনা? 21টা না পেলে 15টা পাবে, 15টা না পেলে 10টা পাবে, 10টা না পেলে 5টা তো পাবে নাকি? এর মধ্যে যদি সে এক একটা সিট 500 কোটি টাকায় বিক্রি করতে চায়, হবে না বিক্রি? আপোষে হবে। আওয়ামী লীগের লোকেরাই কিনে নেবে। মজা তো, এলাকায় যাইতে হইলো না, মারপিট করতে হইলো না, ক্যাম্পেইন করতে হইলো না, ভোট কেন্দ্র দখল করতে হইলো না, এমনকি রাজনীতি করতে হইলো না। আপনাকে এমনকি নমিনেশনও কিনতে হইলো না। শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নেয় আর কি, অনেক দল আর কি। না, আমার কইলাম না আর কি, আপনারা জানেন। আপনার টাকা আছে, আপনার জিতা সিট কিনে নিলেন, নো রিস্ক, হারার কোনো ভয় নাই। ধরেন দল এলাকা ভাগ করে দিল, বললো যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো। এই সেই সিট অনুসারে, এই যে ধরেন বগুড়া 1 আসনে যতগুলো কেন্দ্র আছে, এইখানে যদি বিএনপি জিতে, এইখানে বিএনপি কইলো যে কাউকে কোনো ক্যান্ডিডেট কে কইলো, এই বগুড়া 1-এর এই কেন্দ্রগুলোর সিটে যদি বিএনপি জিতে, তাহলে তোমার এমপি বানাবো ওই সিটে। তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য, পারবেন টাকার খেলা কমাইতে, বরং বাড়াই দিবেন টাকার খেলা, আরো কেন্দ্রীভূত কইরা দিবেন। কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না, ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা। আর কি কি সমস্যা আছে? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত, নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত। এই পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে। এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দিবে। দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে। দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে। ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে। মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার জেতার চান্স থাকে, তাই না? মানুষের কাছে ভালো হইতে হয়, সেটা কোনো দরকারই পড়বে না। দেখেন, আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন, আইন, সংসদ, এই সমস্ত কিছু। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক আহমেদ একটা খুব সোজা কথা বলেন। উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া। সেটাতে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে, কে টাকা খাবে, কে নিরাপদে থাকবে। এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট, বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত। এই রাজনৈতিক বন্দোবস্তই ছাত্ররা ভাঙতে চাইছিল, আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বুঝিছাও? তো এই বন্দোবস্ত লিখিত না, কিন্তু কিন্তু খুব বাস্তব। বড় বড় রাজনৈতিক দল, আমলা, ব্যবসায়ী গোষ্ঠী, পুলিশ, বিচারক, এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে। আমি একটু বুঝাই বলি। ধরেন রাস্তার ট্র্যাকে চান্দাবাজি, হাটের ইজারা, ছিনতাই, মাস্তানি, ঠিকাদারি, বালু মাহাল, এই সমস্ত জিনিস আছে না, যেটি থেকে টাকা পয়সা আসে, এটা একটা ইকোনমি আছে।
কে তুলবে টাকা, কে নিবে, পুলিশ কত পাবে, রাজনৈতিক নেতা কত পাবে, তৃণমূলের মাস্তান কত পাবে, মন্ত্রী কত পাবে, হাসিনা কত পাবে, এই সবকিছু সেটেলড সেই অলিখিত চুক্তি দিয়া। এটি রাজনৈতিক বন্দোবস্ত। এই বন্দোবস্তের পার্ট এমপি। সে খরচা করে, মাস্তান পালে, কর্মী পালে, পুলিশের সাথে যোগাযোগ রাখে, উকিলের সাথে যোগাযোগ রাখে, স্থানীয় মাফিয়ার উপরে, আন্ডারওয়ার্ল্ডের উপরে নিয়ন্ত্রণ রাখে। এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে। হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন? কারণ এই আন্ডারওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে। এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না, তাই এরা নিয়ন্ত্রণহীনভাবে যা খুশি করতেছে। এইটা ল অ্যান্ড অর্ডারের বিষয় না, এটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি। আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আরেকটা বন্দোবস্ত ভাঙতেছেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নাই, গড়ে ওঠে নাই। এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। এইখানে রাজনৈতিক দল, তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে। এইটা যখন নষ্ট হয়ে যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা বাড়ে। আপনি সংখ্যানুপাতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন। কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। জেলা শহরগুলোর আন্ডারওয়ার্ল্ড, ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তার ব্যবসা বাণিজ্য, ভাগ বাটোয়ারা, এই জায়গাটা কে নিবে? তখন আপনি তো সব উলট পালট করে দিচ্ছেন। এলোমেলো করে বেমাল লুটে পুটে খাই, একটা কথা আছে না, আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্তকে। তো ওই জায়গা তো ফাঁকা থাকবে না। তো ওই জায়গাটা কে নিবে? পুলিশ নিবে, যেটা অর্গানাইজড। এখন পুলিশ নিবে, প্রশাসন নিবে, আর একটা হাসিনার শাসন তৈরি হবে। পুরা সমাজ, রাষ্ট্র, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্তই হলো সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা। আর আপনি সেই ব্যবস্থাটিকে ভেঙ্গা সংখ্যানুপাতিক নির্বাচন নামের গুগলি মারলে রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাংয়ের হাতে, পুলিশের হাতে, প্রশাসনের হাতে, স্থানীয় মাফিয়ার হাতে। আফগানিস্তানে হয়েছিল না? তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ারলর্ড শাসন করতো, এই একই জিনিস হবে বাংলাদেশে। আপনি এই কাজটা করতে যাইতেছেন। পুলিশ আর প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে, দারুণ। এই সংখ্যানুপাতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে। আমি অন্য দেশের উদাহরণ দেব না, বেলজিয়ামের উদাহরণ দেব। এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন। কি হয়েছে বেলজিয়ামে? আসেন আলাপ করতেছি। বেলজিয়াম তো একটাই দেশ, তাই না? কিন্তু এর ভেতরে আছে দুইটা বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী। একটা হচ্ছে ফ্লেমিশ, ওলদান্স ভাষায় কথা বলে, থাকে দেশের উত্তর অংশে, তার নাম হচ্ছে ফ্লান্ডার্স। আর দুই নম্বর হচ্ছে ওয়ালুন, ফরাসি ভাষায় কথা বলে, থাকে দেশের দক্ষিণ অংশে, নাম হচ্ছে ওয়ালোনিয়া। এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে, আলাদা স্কুলে পড়ে, আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য, এমনকি আলাদা রাজনীতি করে, দল আলাদা এই দুই গ্রুপের। এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে। এই পিআর সিস্টেমে ভোট যতই ছোট হোক, আলাদা পরিচয়ের দল সংসদে ঢুকে পড়ে। এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্লেমিশ স্বার্থ নিয়ে কাজ করে এমন দল, যেমন এনভিএ। শুধু ওয়ালুন শব্দ নিয়ে কাজ করে এমন দল, যেমন পিএস, পার্টি সোশ্যালিস্ট। এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না, কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে। ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না, হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি। এর ফলাফল কি? সরকার গঠন করতে পারে না। ফ্লেমিশ আর ওয়ালুন এদের মতানৈক্য চূড়ান্ত। এই যে দেখতেছেন না, এখন প্রফেসর ইউনূসের সরকার ঐক্যমত করতে পারতেছে না, দেখতেছেন না, জুলাই সনদ করতে পারতেছে না, মতানৈক্যের জন্য। একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয়, সবাই নিজেকে ওয়ালুন বা ফ্লেমিশ ভাবে, বেলজিয়ান ভাবে না। ভাষা, শিক্ষা, অর্থনীতি সব আলাদা হয়ে গেছে। স্কুলে আলাদা পাঠ্যক্রম, আলাদা মিডিয়া, এমনকি আলাদা ট্যাক্স এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, সরকার গঠন হয় না। 1 বছরের বেশি সময় সরকার গঠন হয়নি, এরকম এক্সাম্পল আছে। এই রাষ্ট্র টিকবে না। এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের। ইসরায়েল যে আগ্রাসী রাষ্ট্র হয়ে উঠছে, এটা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য। কিভাবে? ইসরায়েল তো এখন একটা রাষ্ট্র না, একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র। আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা। তো এইখানে প্রায় 3% মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ। এই ফাঁক গলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে এক ঝাঁক ধর্মীয় হুলিগান, যারা গণতন্ত্র না, ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায়, ফিলিস্তিনের ধ্বংস চায়, গাজার ধ্বংস চায়। কারা এই হুলিগান? যেমন SHAS, এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু, সিভিল ম্যারেজের প্রকাশ্য শত্রু। তারপরে আরেকটা আছে UTZ, এরা নারীদের ভোটের শত্রু, আধুনিক শিক্ষার শত্রু, এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে। আরেকটা আছে ওরজেমা ইহুদিক, আরবদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে, গাজায় গণহত্যা উস্কায় দেয়। এদেরকে ইহুদি তালেবান বলা হয়। এরা 5 থেকে 6% ভোট পায়, কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারক।
তাদের জন্য সরকার গঠিত হয়, কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না এবং এরাই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে। ইসরায়েলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না। সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে। তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেব। নেতানিয়াহু বাধ্য, তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য। এই বিচার সংস্কার ইস্যুতে 2023 সালে ইসরায়েল জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে। এই এদেরই নেতা এই বেন-গাভির আল-আকসায় যায় বলছে আরবদের সরাও, এটা আমাদের। এটার ফলেই কিন্তু হামাস রকেট ছড়ে, তারপরে যুদ্ধ শুরু হয়, বুঝেছেন? এবং মন্ত্রিসভায় যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগানদের, তারা বলছে গাজায় জনসংখ্যা কমাও, পানি বিদ্যুৎ বন্ধ করো, বোমা দিয়ে তাদেরকে ছারখার কইরা দাও। এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক গলিয়া ঢুকা গেছে যারা, তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে। এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ। এই ওরজেমা ইহুদির এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো। এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি। কূটনীতি, আন্তর্জাতিক আইন, আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু, শুধু যুদ্ধ, আগুন আর দখল চাই এদের জন্য। এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে, যেখানে 5% উন্মাদ একটা দেশের 95% ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। ইসরায়েল আজকে প্রমাণ যে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না, জনগণের ক্ষমতায়ন না, অনেক সময় চরমপন্থার কেন্দ্রীভবন হয়। আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবেন, কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ, এই মানুষের মুখ, তাদের যন্ত্রণার বাস্তবতা তো অনুপস্থিত। রাষ্ট্রটা কি ল্যাবরেটরির এক্সপেরিমেন্ট রে ভাই, যে একটা জিনিস ট্রাই করব, আবার দেখব, ভুল হবে, আবার দেখব? তা তো না। ইসরায়েলের মতো রাষ্ট্র চরমপন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে। বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায়। বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান? আমরা কি দেখতে যাচ্ছি? এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না, যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না, যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং, পুলিশ আর প্রশাসনের হাতে। শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচন আইসা সেই সামাজিক ভারসাম্য ধ্বংস করে দেবে, রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দেবে। নতুন কিছু গড়ার আগে পুরনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার রে ভাই। কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন, তাহলে আপনি তো স্থপতি না, আপনি তো ধ্বংসের কারিগর। বাংলাদেশ আজ এক ক্রসরোডে দাঁড়ায় আছে। কিছু দলের ভুল সিদ্ধান্ত, কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট, এসব মিলে আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়া খেলায় ঢুকে পড়ছে। একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর, আইনের শাসন ছিল কাগুজে, সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম চাপায় দেন, তাহলে না গড়ে উঠবে তা গণতন্ত্র না, তা হবে পলিটিক্যাল মাফিয়ার এনক্লেভ। আর মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে। আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম? বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম। এই দেশ ধ্বংস কইরেন না, এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায়, আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায়। সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না, আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই। বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ।